ভারতের অজুহাতে দেশে সংখ্যালঘু নির্যাতন হতে দেয়া হবে না, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর। পশ্চিমবঙ্গ সরকারের কাঁটাতারে ভয় পায় না বাংলাদেশ, সীমান্তে সজাগ বিজিবি। ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজন বোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের উপরে কোনো অত্যাচার, অভিযান, জুলুম, নির্যাতন সহ্য করব না। বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না, বাংলাদেশের সরকারও কাঁটাতার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার আমরা কথা বলব। আমাদের পক্ষ থেকে সীমান্তে সবসময় বিজিবি সতর্ক অবস্থায় আছে। সোভারেন ইকুয়ালিটি হিসাবে আমরা কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্ক রাখি। ভারতের কেন্দ্র ও রাজ্যে একই দল ক্ষমতায় থাকায় তিস্তা চুক্তি নিয়ে নতুন সম্ভাবনা, মহাপরিকল্পনায় অর্থায়নে আগ্রহী চীন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের রাজনৈতিক পরিচয় নয়, দেখতে হবে অপরাধী হিসেবে পুলিশকে নির্দেশ প্রধানমন্ত্রীর। নাশকতামূলক কর্মকাণ্ড রুখতে ভূমিকা রাখার আহ্বান। আম উপসর্গে আরও 6 শিশুর প্রাণহানি, টিকার মজুত না রেখে অন্তর্বর্তী সরকার কেনা বন্ধ করায় প্রকোপ। সতর্কতার পরও নড়েনি টনক, দ্রুত ব্যবস্থা নিয়ে আসছে নিয়ন্ত্রণে। ঈদযাত্রা বিশৃঙ্খলা এড়াতে গার্মেন্টসে ধাপে ধাপে ছুটি, সড়কে শৃঙ্খলা ফেরাতে মাঠে থাকবে 69টি মোবাইল কোর্ট, পশুবাহী গাড়িতে চাঁদাবাজির প্রমাণ পেলে ব্যবস্থা। ঈদ সামনে রেখে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু, বাজারে সরবরাহ ব্যবস্থায় চালু করা হবে এআই প্রযুক্তি। সিন্ডিকেট ভাঙতে পরিকল্পিতভাবে এগুচ্ছে সরকার। এবং সাগরে তেল গ্যাস অনুসন্ধানের 4-5 দিনের মধ্যে আন্তর্জাতিক দরপত্র। অন্তর্বর্তী সরকারের বাতিল করা সৌর প্রকল্প যাচাই হবে। 3 মাসের জ্বালানি মজুত নিশ্চিতে কাজ করছে সরকার। ভারতের অজুহাতে দেশে সংখ্যালঘু নির্যাতন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জানিয়েছেন, দেশে সংখ্যালঘুদের সুরক্ষা দিতে না পারলে প্রয়োজনে ছাড়বেন মন্ত্রিত্ব। বলেন, মুসলমানদের ওপর নির্যাতন বন্ধে ভারতকে অনুরোধ জানাবে বাংলাদেশ। ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় শঙ্কিত দেশটির সংখ্যালঘু মুসলমানরা। সীমান্তের ওপারের শঙ্কার মেঘ ভাবাচ্ছে এপারেও। বাংলাদেশের রাজনীতিতে এখনো আলোচনায় পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি সরকার। ভারতের গণতন্ত্রের চর্চার প্রশংসা করে দেশটিতে সংখ্যালঘুদের নিরাপত্তার নিশ্চয়তা চান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ওনাদেরকে আমি শ্রদ্ধা করি এই জন্য, যেহেতু ওনাদের দেশে গণতন্ত্রটাকে ওনারা খুব লালন করে। তবে মনের থেকে আরও বেশি শ্রদ্ধা করব ওনারা যদি ওই দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেয়। ভারতে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অজুহাতে দেশে কারো উপর অত্যাচার করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী। ভারতে কি ঘটছে এটা বড় জিনিস নয়, বাংলাদেশে ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজন বোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের উপরে কোনো অন্য ধর্ম অবলম্বীদের উপর অত্যাচার, অভিযান, জুলুম, নির্যাতন সহ্য করব না ইনশাআল্লাহ। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন ধর্মমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর জনবান্ধব কর্মসূচি নিয়ে বিরোধী দলগুলোর সমালোচনারও জবাব দেন তিনি। বিরোধী দল সরকারকে কিভাবে বিব্রতকর অবস্থায় ফেলবে সেই চেষ্টায় অনেকে লিপ্ত। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শাতিলা শারমিন। যাচ্ছি তার কাছে। শাতিলা, সীমান্তে এবং সংখ্যালঘুদের নিয়ে যা হচ্ছে, বাংলাদেশ কি আহ্বান জানালো? সীমান্তে সংখ্যালঘুদের একটা বিষয়, আর একটা বিষয় আছে যে এরপরে আমরা আরও কিছু পশ্চিমবঙ্গে কিছু ঘটনা দেখেছি, কিছু সিদ্ধান্ত এসেছে পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে। তো সব মিলিয়ে পশ্চিমবঙ্গের যে সীমান্ত অঞ্চলটা, অর্থাৎ ভারত বাংলাদেশের যে সীমান্ত অঞ্চলটা আন্তর্জাতিক, সেই জায়গায়ও কিন্তু এক ধরনের আমরা সংবাদ দেখছি, এক ধরনের সিদ্ধান্ত এসেছে। এবং প্রথমেই আপনাকে আমি জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে যে আমাদের ধর্মমন্ত্রী অর্থাৎ কথা বলেছেন এই বিষয়গুলো নিয়ে। ধর্মমন্ত্রী যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর মধ্যে কিন্তু ভারতের সঙ্গে যেমন সম্পর্কের বিষয়টি উঠে এসেছে, তেমনি দেশের মধ্যেও আসলে সংখ্যালঘু নির্যাতনের যে কথাগুলো সেগুলো উঠে এসেছে। আমরা একটু মোটা দাগে দেখি।
আসলে ওনার যে আহ্বানটা ছিল সেটা হচ্ছে পুরোপুরি এক ধরনের সৌহার্দ্যপূর্ণ আহ্বান, কারণ হচ্ছে তিনি বলতে চেয়েছেন যে পশ্চিমবঙ্গে যে মুসলিম নির্যাতন হচ্ছে সেটা বন্ধে সেই দেশের সরকারকে আসলে আহ্বান জানানো হবে এবং এটা হয়তো বা তিনি সরকারের পক্ষ থেকে এই আহ্বানের ব্যবস্থা বা এই বিষয়ে কথা বলবেন। সরকার হয়তো যে ডিপ্লোম্যাটিক চ্যানেল আছে সেই চ্যানেলে আসলে সেই আহ্বানগুলো জানাবেন এবং কোনো অজুহাতে দেশের সংখ্যালঘু নির্যাতন নয়, এটা তিনি কঠোরভাবে বলেছেন। কারণ আসলে বাংলাদেশে যে সংখ্যালঘু যারা আছেন তাদের নির্যাতনের ঘটনাগুলো আমরা বারবার দেখেছি ভারতের গণমাধ্যমে খুবই রগরগে আকারে প্রচার হতে। যত ঘটনার যে ব্যাপ্তি, যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর আসলে তথ্য উপাত্তের ধারণা ধরেই কিন্তু এই সংবাদগুলো আমরা দেখেছি এবং সেই সংবাদগুলো আমরা বহির্বিশ্বে ভারতের চোখ থেকে দেখেছি। সেই জায়গা থেকে ওনার কথা যে নতুন সরকার যখন এই দেশে এসেছে কোনো ধরনের সংখ্যালঘু নির্যাতন তার সরকার চায় না এবং তিনি আরেকটি কথা বলেছেন যেটি আসলে খুবই আবেগপূর্ণ একটি কথা, সেটা হচ্ছে সংখ্যালঘু সুরক্ষা দিতে না পারলে তিনি মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। তিনি এটা বোঝাতে চেয়েছেন যে তিনি যেহেতু ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, তিনি শুধু সংখ্যাগরিষ্ঠের মন্ত্রী না, তিনি সংখ্যালঘু যারা আছেন তাদেরও মন্ত্রী, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে ধর্মের লোক বাংলাদেশে বসবাস করে তাদের সবার সুরক্ষা তিনি দিতে চান এবং সবাইকে সেই আহ্বানটা তিনি জানিয়েছেন। সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত এবং বাংলাদেশ দুদলই। আচ্ছা, এই বিষয়ে আসলে আমরা প্রথমে একটি প্যাকেজ দেখে আসি, কারণ এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের নতুন সরকারের একটি সিদ্ধান্ত। তারা বলেছে যে অরক্ষিত সীমান্তগুলো রয়েছে সেই সীমান্ত অঞ্চলে তারা ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর হাতে প্রয়োজনীয় জমি তুলে দেবে এবং সেখানে আর কি কাঁটাতারের বেড়া দেওয়া হবে। এটা কিন্তু প্রথম মন্ত্রিসভার প্রথম আসলে সিদ্ধান্ত। সেই পুরো ঘটনাটি আসলে আমাদের সহকর্মী সুব্রত আচার্য তার রিপোর্টে তুলে ধরেছেন, সেই রিপোর্টে এখন দেখব। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে আন্তর্জাতিক সীমান্তের দৈর্ঘ্য ২,২১৭ কিলোমিটার। এর মধ্যে প্রায় ১,৬৪৭ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া হয়েছে। বাকি অরক্ষিত স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের ইস্যুটি দীর্ঘদিন ধরেই রাজ্যটিতে আলোচনায়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ক্ষমতায় বসার প্রথম দিনেই বাংলাদেশ সীমান্তের দিকে কড়া প্রশাসনিক সিদ্ধান্তের কথা জানালেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে আগামী ৪৫ দিনের মধ্যে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই নতুন বিজেপি সরকার। বিজেপির নতুন রাজ্য সরকারের সিদ্ধান্ত এখন থেকে বাংলাদেশ সীমান্তে আরও কড়া নজরদারি চালাতে এবং অনুপ্রবেশ ঠেকাতে আটকে থাকা কাঁটাতারের বেড়া প্রকল্প নতুন করে চালু করা হবে। এর জন্য ৬০০ একর জমি দেয়া হবে বিএসএফকে। সোমবার থেকেই জমি বরাদ্দের কাজ শুরু হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। বিএসএফ যতটা জমি চেয়েছে ততটাই দেওয়া হবে এবং ইতিমধ্যে ল্যান্ড ডিপার্টমেন্ট কাজ এগিয়ে রেখেছে। সোমবার নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে সীমান্তের পাশাপাশি মমতা প্রশাসনের নেয়া সব ধরনের জনমুখী প্রকল্প নতুন সরকার চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে সরকারি চাকরিতে বয়সসীমা ৫ বছর বাড়ানো সহ তৃণমূল কংগ্রেসের হাতে নিহত বিজেপি কর্মীদের পরিবারের দায়িত্ব নেয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। শাদিলা, সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের মন্ত্রীরাও এই বিষয়ে কথা বলেছেন, তারা কি বললেন? আচ্ছা, এই বিষয়ে আসলে আমি একটি প্রতিবেদন তৈরি করেছি। আমি ছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে, যেহেতু আমি কূটনীতিবিদটা কভার করি। আর হচ্ছে যে আরেকটি রিপোর্ট আমার সহকর্মী সচিবালয় থেকে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন। সেই দুইটি আসলে দুই মন্ত্রীর কথা নিয়ে আমরা একটি প্রতিবেদন তৈরি করার চেষ্টা করেছি এবং সেই জায়গায় মূল কথাটি যেটি উঠে এসেছে, সীমান্ত কাঁটাতারকে ভয় পায় না বাংলাদেশ, এটা আসলে পররাষ্ট্রমন্ত্রীর কথা। স্বরাষ্ট্রমন্ত্রী যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সজাগ আছে। চলুন আগে প্রতিবেদনটি দেখি। সরকারের কোনো সিদ্ধান্ত নেই। ভারতের পশ্চিমবঙ্গে নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা, বাংলাদেশ সীমান্তে অরক্ষিত অংশে বসানো হবে কাঁটাতার। এজন্য বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে দেবে বিজেপির নেতৃত্বাধীন নতুন সরকার।
কাঁটাতারের বিষয়ে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের সীমান্তে কাঁটাতার দেওয়া পশ্চিমবঙ্গ সরকারের অভ্যন্তরীণ বিষয়। তবে সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সজাগ আছে। রাজ্য নয়, ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও যোগাযোগ আছে বলেও জানান তিনি। সেটা তাদের আভ্যন্তরীণ বিষয়। আর আমাদের পক্ষ থেকে সীমান্তে সবসময় বিজিবি সতর্ক অবস্থায় আছে। সোভারেইন ইকুয়ালিটি হিসাবে আমরা কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্ক রাখি। কোনো অঙ্গরাজ্যে সরকার পরিবর্তন হলো কিনা সেটা দিয়ে আমাদের পররাষ্ট্র সম্পর্ক নির্ভর করে না। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা সাফ জানান, ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারকে ভয় পায় না ঢাকা। হুঁশিয়ার করেন, অতীতে সীমান্তে যেভাবে হত্যাকাণ্ড ঘটেছে তার পুনরাবৃত্তি হতে দেবে না বিএনপি সরকার। শেখ হাসিনা ভারতে বসে যাতে বাংলাদেশে কোনো সন্ত্রাস করতে না পারে সে বিষয়ে ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছে বলেও মন্তব্য করেন হুমায়ুন কবির। সভরেন স্পেস থেকে কোনো ধরনের ডিস্টেবিলাইজেশন করার চেষ্টা না হয় আমাদের দেশে, যাতে তাকে ওই স্পেস না দেওয়া হয়। তো আমরা আশা করি এবং আশ্বস্ত আমরা হয়েছি ভারতের সরকার থেকে যে ওই স্পেসটা তারা দিবে না। কাটা তার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোনো জায়গা নেই। দেখেন, যদি মানুষের সাথে সম্পর্ক করতে চান, বাংলাদেশের মানুষ কাটা তার ভয় পায় না, বাংলাদেশের সরকারও কাটা তার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার আমরা কথা বলবো, যেগুলো আগে দেখছি আমরা হাসিনার সময়। তো ওই নমুনায় তো আর বর্ডার কোনোদিন ইনশাল্লাহ আসবে না। ওই নমুনায় যদি কেউ বর্ডার করতেও চায়, এই বাংলাদেশ সেই জঘন্য গোলামি বাংলাদেশ না যে বসে দেখবে, মানে ওই বাংলাদেশের পরিকল্পনা আছে কি করতে হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকার একই দলের হওয়ায় তিস্তা চুক্তির আলোচনায় নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। অন্যদিকে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের এক্সিম ব্যাংক অর্থায়নের আগ্রহ দেখিয়েছে বলেও জানান তিনি। চায়নার এক্সিম ব্যাংক ইন্টারেস্ট শো করছে টু ফাইন্যান্স দি তিস্তা। সরকারও সেম পার্টি, আপনার তাদের প্রদেশের সরকারও সেম পার্টি, প্রাদেশিক সরকার। তো সো উই হোপ, তো এইটার দিক থেকে তো অনেক স্বাভাবিকভাবে এই ডিসকাশনে একটু মোর পজিটিভ অ্যান্ড লেস চ্যালেঞ্জিং হওয়ার কথা এখন। তো লেটস সি, টাইম উইল টেল। সময় নির্ধারণ না হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। যেমনটি আসলে রাব্বি আপনি শুনছিলেন, সেটি হচ্ছে যে এই যে পশ্চিমবঙ্গের যে সিদ্ধান্তটা, নতুন সরকার যে সিদ্ধান্তটা নিল, সেই সিদ্ধান্তর পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু 3 জন মন্ত্রীর আসলে মন্তব্য পেলাম। মোটা দাগে আমি আপনাকে একটু পয়েন্ট করে বক্তব্যগুলার সারাংশ বা ভাবটা নিয়ে আসতে চাই। দেখেন, সীমান্ত এবং তিস্তা ইস্যু আমরা এভাবে বলতে চাচ্ছি, কারণ শুধুমাত্র সীমান্ত নিয়ে ব্যাপারটা না, কারণ নতুন যে পশ্চিমবঙ্গ সরকার এসেছে তার সঙ্গে কিন্তু তিস্তা সমস্যাটা আমাদের সবচেয়ে বড় ইস্যু হয়ে আছে এখনও। কারণ আমরা জানি, যখন তৃণমূল কংগ্রেস ছিল তখন কিন্তু বারবার বলা হচ্ছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে তিস্তা সমাধান হচ্ছে না, কারণ পশ্চিমবঙ্গের মমতা দি রাজি হচ্ছে না, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখন যখন দুই কেন্দ্রীয় এবং রাজ্য সরকার, দুই সরকারই আসলে আসলো হচ্ছে বিজেপির, তখন আসলে সেই জায়গাতে বাংলাদেশ আশা করছে যে এখানে হয়তো কিছুটা উন্নতি হবে। তাদের মন্তব্যগুলো এরকম ছিল যে সীমান্তে কাঁটাতারকে ভয় পায় না বাংলাদেশ। মন্তব্যটি আসলে পররাষ্ট্র উপদেষ্টার, অর্থাৎ হুমায়ুন কবির যেটি বলেছেন যে এইভাবে আসলে কাঁটাতার দিয়ে মানে জনগণের সাথে জনগণের যে যোগাযোগ ভারত বলে আসছে কিংবা বাংলাদেশও চাইছে, সেটা আসলে সম্ভব না। আরেকটি কথা তিনি বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক হবে সম্মানের ভিত্তিতে, যেটা এই বিএনপি সরকার অর্থাৎ নতুন সরকার ক্ষমতা গ্রহণের পরে কিন্তু বারবারই এই কথাটি বলছে যে সবার আগে বাংলাদেশ। আর তিস্তা চুক্তিতে যেটি আমি আপনাকে বলছিলাম, নতুন সম্ভাবনার আশা কিন্তু তারা দেখছেন। তারা বলছেন যে হ্যাঁ, এটাও তো সহজ হতে পারে, তবে সময় তা বলে দেবে। এবার যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আসলে যদি সেক্ষেত্রে তো চীনও আগ্রহ দেখিয়েছে তিস্তা ইস্যুতে। হ্যাঁ, এইটা আপনি একটা বড় জায়গা তুলেছেন, আমি সেটাও আপনাকে দেখাতে চাই। সেটা হচ্ছে যে এই যে নিজ সীমান্তে
কাঁটাতার দেওয়াটা এইটা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা তাদের একদম অভ্যন্তরীণ বিষয়। কারণ আসলে পশ্চিমবঙ্গ সরকার যদি তার নিজেদের সীমান্তে কাঁটাতার দেয়, বাংলাদেশের আসলে এখানে কিছু বলা নেই, কিন্তু তিনি এটি সতর্ক করেছেন যে সীমান্তে আইন শৃঙ্খলা রক্ষায় সজাগ রয়েছে বিজিবি, অর্থাৎ সীমান্তরক্ষী যে বাহিনী কেন্দ্রীয় সরকারের সঙ্গে, অর্থাৎ তিনি যেটি বোঝাতে চেয়েছেন যে কেন্দ্রীয় সরকারের সঙ্গেই আসলে যোগাযোগটা থাকবে। রাজ্য সরকারের সাথে আসলে একটা সভরিন এন্টিটি হিসেবে বাংলাদেশের যোগাযোগের বড় কথা না, সে তো কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রাখবে। আর চীনের প্রসঙ্গটি আমি প্রশ্নটার উত্তর দিতে চাই, সেটি হচ্ছে 6 মে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ছিল। সেই বৈঠক শেষে কিন্তু আমরা একটা যৌথ বিজ্ঞপ্তি পেয়েছি। এই যৌথ বিজ্ঞপ্তিতে তিস্তা প্রসঙ্গ এসেছে এবং সেই তিস্তা প্রসঙ্গে বাংলাদেশ যে আমাদের যে তিস্তা প্রকল্পটি আছে সেই প্রকল্পে আসলে অর্থায়নের কথা বলেছে। চীন সেখানে, চীনের এক্সিম ব্যাংক সেখানে অর্থায়নের কথা বলেছে, যদিও প্রক্রিয়াটি দীর্ঘ। এইটা আসলে এখনকার তিস্তা প্রকল্পের মোটামুটি আপডেট বলতে পারেন। শাকিল, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী সহিংসতা, বাংলাদেশের যে আহ্বান, একই সাথে তিস্তা চুক্তি নিয়ে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শাতিলা শারমিন। যাচ্ছে অন্য প্রসঙ্গে, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হিসেবে দেখতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেউ যেন সাম্প্রদায়িক ও নাশকতামূলক কর্মকাণ্ডে না জড়ায়, পুলিশ বাহিনীকে সেদিকে নজর রাখারও নির্দেশ দিয়েছেন তিনি। পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই কথা বলেছেন প্রধানমন্ত্রী। পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন সরকার প্রধান তারেক রহমান। গণতান্ত্রিক, নিরাপদ, মানবিক একটা বাংলাদেশ গড়তে চাই। সততা, মেধা ও দক্ষতায় হবে পুলিশ বাহিনীর নিয়োগ, বদলি ও পদোন্নতির মূলনীতি। এই নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অপকর্ম করলে রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হিসেবে বিবেচনা করতে হবে। পুলিশ সদস্যরা থাকেন, তারা যদি আন্তরিকভাবে চান তাহলে আইনি এবং কৌশলী ভূমিকা নিয়ে কিন্তু অনেক ঘটনা শুরুতেই নিষ্পত্তি করা যায়। আপনাদের যে রেসপন্সটা থাকে সেটার উপরেই কিন্তু অ্যাকচুয়ালি মানুষ প্রথমেই ধরে নেয় যে আচ্ছা সরকারটা কেমন, এবং সেজন্য পুলিশ প্রশাসনকে সরকারের আয়না হিসেবে বিবেচনা করা হয়। সুতরাং পুলিশ প্রশাসন সফল হলে কার্যত সেটা সরকারের সফলতা হিসাবেই বিবেচিত হয়। যে দুর্নীতি, সন্ত্রাস নিয়নে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়, যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। ফ্যাসিবাদ আমলে অবকাঠামো নির্মাণে দুর্নীতির প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, রূপপুর, কর্ণফুলী টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচে বেড়েছে ঋণের বোঝা, না হলে সব ক্ষেত্রে আরো ভালো করা সম্ভব হতো। এ সময় সবাইকে কৃচ্ছ সাধনের আহ্বান জানান সরকার প্রধান। আমার অবস্থান থেকে আমি যেখানে অফিস করি সেখানে আমরা অনেক খরচ কমানোর চেষ্টা করেছি, অনেকাংশে আমরা করেওছি। এইটা করে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনাদের এরকম অনেকগুলো স্কোপ আছে যেখানে আপনারা করতে পারেন। এই যে 4 গুণ দামে রূপপুর আণবিক নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর তৈরি করা হলো, পদ্মা ব্রিজের খরচ পড়েছে 54 না 56,000 কোটি টাকা। কিন্তু আলটিমেটলি তো এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ সহ 20 কোটি মানুষের উপরে এই ঋণের বোঝা এসে পড়ছে। আজকে যদি এই অপ্রয়োজনীয় খরচগুলো না হতো তাহলে আপনাদের সহ আর্মির বলেন, এয়ারফোর্সের বলেন, নেভির বলেন, সহ শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আরো বেটার কিছু করতে পারতাম। কেউ যেন সাম্প্রদায়িক বা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে সেদিকে নজর রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা কোন রকমের নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হতে না পারে, এটিও কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। এছাড়া সই করা জুলাই সনদের প্রতিটি বিষয় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে আবারও আশ্বস্ত করেন তারেক রহমান। আসুন আমরা সেই সিকিউর দেশটা তৈরি করে আমাদের সন্তানদের জন্য। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। রপ্তানি বহুমুখী করতে ব্যবসায়ীদের নীতিগত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ শেষেই কথা জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু। বৈঠকে দেশের বাণিজ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিজিএমইএ সভাপতি। বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। শ্রমিকদের পাওনা সঠিকভাবে বুঝিয়ে দিতে নীতি সহায়তা জরুরি বলেও প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। সরকারের বন্ধ কারখানা চালুর সিদ্ধান্তকে সাধুবাদ জানান উদ্যোক্তারা। তবে ব্যাংকের অসহযোগিতা অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে বলে প্রধানমন্ত্রীকে জানান বিজিএমইএ সভাপতি।
আমরা পলিসি সাপোর্ট চাই, পলিসি সাপোর্ট পেলে আর আমরা চাই যেন ইনফ্রাস্ট্রাকচারে গভর্নমেন্ট দ্রুত ইনভেস্ট করে, বিশেষ করে এনার্জি নিয়ে, এবং ঢাকা চিটাং এক্সপ্রেসওয়েটা যেন দ্রুত হয়। 3 নম্বর হচ্ছে যেন পোর্টের এফিসিয়েন্সি বাড়ে। উনি বলেছেন অনেক প্রবলেম ওনাদের এই সরকার ইনহেরিট করছে, এটাই বাস্তবতা। এটা গ্র্যাজুয়ালি এগুলো আস্তে আস্তে ওনারা সমাধান করবেন। উনি দায়িত্ব নেওয়ার পরে এলডিসি গ্র্যাজুয়েশন স্থগিত করার জন্য উদ্যোগ নিয়েছেন। শ্রম আইনের যে কিছু সংশোধনীর ব্যাপার ছিল এগুলি করেছেন। তারপরে বন্ধ কারখানাগুলি চালু করার উদ্যোগ নিয়েছেন। ব্যাংকগুলির নানা রকমের অসহযোগিতার কারণে অনেকগুলি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, আরও হচ্ছে। এই জায়গাটাকেও একটু দেখার জন্য বলেছি, উনি এই ব্যাপারে আশ্বস্ত করেছেন। হাম উপসর্গ নিয়ে 24 ঘন্টায় মারা গেছে আরও 6 শিশু। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় 1,500। টিকাদান বিঘ্নিত হওয়ায় হামের প্রাদুর্ভাব জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এখন ভ্যাকসিনের পর্যাপ্ত মজুদ আছে। টিকা ক্যাম্পেইনের মাধ্যমে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। অপুষ্টির কারণে গ্রামের শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। দেশ জুড়ে উদ্বেগ বাড়িয়েছে হাম, ছড়িয়ে পড়েছে শহর থেকে প্রত্যন্ত গ্রামে। সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, রংপুর, কুষ্টিয়া সহ বিভিন্ন জেলায় প্রতিদিনই জ্বরের সঙ্গে শরীরে ফুসকুড়ি নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড সহ 3টি শিশু ওয়ার্ডে ভর্তি হওয়া বেশিরভাগ রোগী চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার। অভিভাবকরা বলছেন, চিকিৎসা নিয়ে বাড়ি যাওয়ার পর আবারও অসুস্থ হচ্ছে শিশুরা। হাসপাতালের ওয়ার্ডে এক বেডে একাধিক শিশু থাকায় সুস্থ হওয়ার পরও নতুন করে অসুস্থ হওয়ার শঙ্কা তাদের। পর্যাপ্ত পরিমাণ বেড না থাকার কারণে আমাদের একটা বেডে 2-3জন করে বাচ্চা দেওয়া হয়েছে। একটা সুস্থ বাচ্চার ভিতরে আবার অন্য একটা অসুস্থ বাচ্চা এনে বসিয়ে দেয়, তাইলে তো সুস্থ বাচ্চা আবার অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অপুষ্টি ও শারীরিক দুর্বলতার কারণে গ্রামের শিশুরা হামে বেশি আক্রান্ত হচ্ছে বলে জানাচ্ছেন চিকিৎসক। একেবারেই দুস্থ আর্থসামাজিক প্রেক্ষাপটের দিকে যারা খুবই নিম্ন মধ্যবিত্ত বিলং করে, তারাই কিন্তু খুব বেশি এখানে আক্রান্ত হচ্ছে। এদিকে সোমবার সকালে বরিশাল জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, বিগত সরকারের ব্যর্থতার কারণেই হাম পরিস্থিতির অবনতি হয়েছে। 2020-এর পরে প্রত্যেক 4 বছর পর পর হামের ক্যাম্পেইনিং হওয়ার কথা ছিল। বিগত সরকারগুলি টিকা কালেক্টও করে নাই, সেই ক্যাম্পেইনিংটা করে নাই। না করার কারণে 0 এজ থেকে 5 বছর পর্যন্ত একটা বিরাট সংখ্যার বাচ্চা আনভ্যাকসিনেটেড রয়েছে। ওই বাচ্চাগুলিরই বেশিরভাগ হাম হয়েছে। টিকা সংগ্রহের পাশাপাশি ক্যাম্পেইন করার কথা থাকলেও বিগত সরকার তা করেনি বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ঈদযাত্রা বিশৃঙ্খলা এড়াতে গার্মেন্টসে ধাপে ধাপে ছুটি দেওয়া হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে মাঠে থাকবে 69টি মোবাইল কোর্ট। সচিবালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে কথা জানান সড়ক, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। স্বজনের সঙ্গে ঈদ উদযাপনে প্রতি বছরেই সড়ক, নৌ ও রেলপথে রাজধানী ছাড়েন 1.5 থেকে 2 কোটি মানুষ। অতিরিক্ত যাত্রী চাপ সামলাতে সরকার নানা উদ্যোগ নেয়ার পরও দুর্ঘটনা, অতিরিক্ত যানজট সহ যাত্রীদের নানা দুর্ভোগ ও হয়রানির শিকার হতে হয়। এবারের ঈদুল আজহায় নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন সড়ক, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। পরে ব্রিফিংয়ে বলেন, গত ঈদযাত্রায় যেটুকু ব্যত্যয় ঘটেছিল তা নিরসনে সর্বোচ্চ উদ্যোগ নেবে সরকার। গার্মেন্টসের যেদিন ছুটি হয় সেই দিন গাজীপুর এবং ওই সংলগ্ন এলাকায় 10 থেকে 15 লাখের মতো যাত্রী একদিনে বাড়ি যেতে চান। বিজিএমের সাথে আমাদের একটা কথা হয়েছিল, তারা যেন ধাপে ধাপে, যেখানে ওয়ার্ক অর্ডার ওরকম নাই তারা একটু আগে গেল, এই বিবেচনা করার জন্য জোরালো দাবি জানিয়েছি, তারা আমাদের নিশ্চিত করেছে। এবার আমরা মনে করছি যে 69টি মোবাইল কোর্ট যাতে পরিচালনা করা যায়। এদিকে সারা দেশে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বৃক্ষরোপণ ও পদ্মা সেতু জাদুঘরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঈদুল আজহায় কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। পরিবহনে অনৈতিকভাবে কোনো অর্থ কালেক্ট করার কারো সুযোগ নেই। যদি আপনাদের নজরে এরকম আসে আমাকে জ্ঞাত করবেন, আমরা সেটা কঠোর হস্তে দমন করব। প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি যেন শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে, সে বিষয়ে জেলা প্রশাসন নজরদারি করছে বলেও জানান সড়ক মন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সাগর তেল গ্যাস অনুসন্ধানে আগামী 4-5 দিনের মধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী।
সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল করে অন্তর্বর্তী সরকার তুঘলকি কাণ্ড ঘটিয়েছে উল্লেখ করে যাচাই করা হবে বলেও জানান মন্ত্রী। ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা জয়ের পেরিয়ে গেছে এক যুগেরও বেশি সময়, অথচ এখনও অধরাই থেকে গেছে সুনীল অর্থনীতির সুফল। 2024 সালের মার্চে সাগরে তেল গ্যাস অনুসন্ধানে উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্র আহ্বানের পর প্রাথমিক সাড়া দিয়ে জরিপের নথি সংগ্রহ করেছিল বেশ কয়েকটি বহুজাতিক কোম্পানি। তবে ওই বছরের ডিসেম্বরে দরপত্র জমা দেওয়ার শেষ সময় থাকলেও পরে আর তাতে আগ্রহ দেখায়নি দরপত্র সংগ্রহ করা কোনো প্রতিষ্ঠানই। ফলে সে দফাতেও হোঁচট খায় গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানের উদ্যোগ। এবার নতুন সরকার গঠনের পর আবারও নজর গভীর সমুদ্রে। এর মধ্যে বৃহস্পতিবার অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট বা উৎপাদন বন্টন চুক্তির খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। সোমবার বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, সাগরের সম্পদ অনুসন্ধানে শিগগিরই আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে। আমরা এক্সপ্লোরেশনে গেছি, আমরা 4-5 দিনের মধ্যে আপনার অফশোর টেন্ডার আমরা করে দেব। আমাদের জয়েন্ট ভেঞ্চার করতে হবে, আমাদের বাপেক্সের ক্যাপাসিটি নেই সমুদ্রে তেল অনুসন্ধান করা। আমরা বাপেক্সকে লেনদেন করছি, আমরা দেশের সম্পদের উপরে বেশি নজর দিয়েছি। মন্ত্রী জানান, নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় যেসব সৌর বিদ্যুৎ প্রকল্প বাতিল করা হয়েছে সেগুলো যাচাইয়ের উদ্যোগ নেওয়ার কথাও বলছেন ইকবাল হাসান মাহমুদ। সোলারের টেন্ডার বাতিল করে দিয়েছে, যেটা আমার সবচেয়ে দরকার। আমি এটা রিভিউ করব। রিভিউ করার জন্য আমি কমিটি করে দিয়েছি। কমিটি রিভিউ করে আমাকে দেবে যেগুলা দেওয়ার যোগ্য অবশ্যই দেবো আমি ফর দ্য নেশন। তার জন্য জেলে যেতে আমি চলে যাবো, কোনো প্রবলেম। কিন্তু এরা টেন্ডার করছে, এরা জমি আছে তাদের, তাদেরকে আমি কেন দেবো না? এলওআই দিয়ে দিচ্ছে, বাতিল করে দিচ্ছে, মানে তুগলকি কারবার। মন্ত্রী জানান, জ্বালানি খাতে আমদানি নির্ভরতা কমানো ও সাশ্রয়ী দামে গ্রাহককে বিদ্যুৎ দেয়ই সরকারের লক্ষ্য। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 3 মাসের জ্বালানি মজুদ নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাতে রাজধানী গুলশান এক অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, বিদ্যুৎ উৎপাদনের চেয়ে সরবরাহ অনেক বড় সমস্যা। ট্রান্সমিশন ইজ এ বিগ প্রবলেম আমাদের এখানে। তো ট্রান্সমিশনের উপর আমরা জোর দিচ্ছি, ইম্পোর্ট। আমরা একটু এনার্জি সিকিউরিটির জন্য আমরা চাচ্ছি 3 মাসে সিকিউরিটি যাতে আমাদের থাকে, তেল, গ্যাস, পাওয়ার 3 মাসের যাতে কোনো সমস্যা না হয়। রাতের সময় আরও থাকছে, বাংলাদেশ কেন টি-20 বিশ্বকাপ খেলেনি খতিয়ে দেখতে 3 সদস্যের কমিটি গঠন মন্ত্রণালয়। 15 কার্যদিবসের মধ্যেই জমা দিতে হবে প্রতিবেদন। এবার বাণিজ্যের সংবাদ। ঈদ সামনে রেখে শুরু হয়েছে টিসিবির ট্রাক সেল কর্মসূচি। সুলভ মূল্যে চিনি, ডাল ও সয়াবিন তেল কিনতে পারছেন মানুষ। আগারগাঁওয়ে ট্রাক সেল কার্যক্রম উদ্বোধন করে বাণিজ্যমন্ত্রী বলেছেন, বাজার সিন্ডিকেট ভাঙতে সরবরাহ ব্যবস্থা নজরদারিতে ব্যবহার করা হবে এআই পদ্ধতি। মূল্যস্ফীতির চাপে সবচেয়ে বেশি বিপাকে নিম্নবিত্ত মানুষ। খাদ্যপণ্যের খরচ মেটানো কঠিন হয়ে গেছে অনেকের জন্য। এমন অবস্থায় বাজার মূল্যের চেয়ে কিছুটা কম দামে পণ্য পেতে মরিয়া সাধারণ মানুষ, যার জন্য এমন দীর্ঘ লাইন। চিনি 100 টাকা কেজি, এটা কম দামে পাওয়া যাইবে, এই কারণে নেওয়া। আইয়া বাসায় কাজটা চলাই আর রোদ্রের মধ্যে দাঁড়ায় যাতে আমরা 20 টাকা কম পাই। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রম উদ্বোধন হয়। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, সিন্ডিকেট ভাঙতে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করতে চায় সরকার। বাজার অবজেক্টিভলি ম্যানিপুলেশন ফ্রি থাকবে, তার জন্য আমরা কতিপয় পন্থা নিচ্ছি। একেবারে আমদানি পর্যায় থেকে শুরু করে রিটেইল সেল পর্যন্ত এই পুরো সাপ্লাই চেইনটিকে আমরা একটা এআই মডেলের মধ্যে নিয়ে আসব। বাণিজ্যমন্ত্রী জানান, টিসিবির ডিলার নিয়োগের জন্য একটি নীতিমালা তৈরি করা হচ্ছে। যারা বাছাইয়ে যোগ্য হবেন তারা ডিলারশিপ পাবেন। টিসিবির ডিলারশিপ যাতে একটি প্রশ্নহীন প্রক্রিয়ার মাধ্যমে, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হতে পারে, সে ব্যাপারে আমরা নীতিমালা প্রণয়ন করছি। টিসিবির চেয়ারম্যান জানান, সংস্থাটিতে ভর্তুকি কমানোর জন্য চেষ্টা করা হচ্ছে, যা একসময় শূন্যে নামানো হবে। আমরা এই ভর্তুকি কমানোর জন্য অনেক চেষ্টা করছি, কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ইনশাল্লাহ ভবিষ্যতে
এই ভর্তুকি কমে আসবে এবং ধীরে ধীরে ভর্তুকির পরিমাণ শূন্যে চলে আসবে। ঈদুল আজহা উপলক্ষে টিসিবি ট্রাক সেলে ৮০ টাকা কেজি দরে ১ কেজি চিনি, ৭০ টাকা দরে 2 কেজি ডাল ও ১৩০ টাকা লিটার দরে মিলছে 2 লিটার সয়াবিন তেল। এই কার্যক্রম চলবে ২১ মে পর্যন্ত। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ করাকে অসাংবিধানিক ও নারীর প্রতি বৈষম্যমূলক ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও কাজী জুনায়েদ হকের যৌথ বেঞ্চের দেয়া রায়ে বলা হয়, ভ্রূণের লিঙ্গ পরিচয় প্রকাশ করা কেবল অনৈতিক নয়, বরং এটি সংবিধানের লঙ্ঘন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, ডিজিটাল নজরদারি ও কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া এই চর্চা বন্ধ সম্ভব নয়। 6 মাসের মধ্যে সারা দেশে নিবন্ধিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে একটি কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরকে। প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রাণ ফিরে পাচ্ছে বরিশাল বিভাগের বেশ কিছু মৃতপ্রায় খাল। খননের কারণে পানির প্রবাহ স্বাভাবিক হতে শুরু করেছে। চলতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমার আশা ভুক্তভোগীদের। অপূর্ব রিপোর্ট। খালের নামে পরিচিত বরিশাল মায়ের মমতায় জনপদকে আঁকড়ে রেখেছে প্রায় ৩৫০০ খাল। পানি উন্নয়ন বোর্ডের হিসেবে যার দৈর্ঘ্য ৩৩৪৯ কিলোমিটার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়া উদ্যোগে এরই মধ্যে ৬ জেলায় খনন শুরু হয়েছে ৬১.৫ কিলোমিটার। বরিশাল সদর উপজেলার চরকাওয়া ইউনিয়নের স্বনির্ভর খাল এটি। 4 দশক পর সংস্কারের ছোঁয়ায় 6 কিলোমিটারের খালের 4 কিলোমিটার খননই বদলে গেছে দৃশ্যপট। একই চিত্র জেলার গৌরনদীর কুতুবপুরে। এই খালটি আবারও পুনঃখননের কাজ শুরু হয়েছে। পানি বর্ষা পড়লে জোয়ার উঠতে ঠেলিয়া কোলার দিয়ে নামতে না। বন্যার সিজন আসলেই পানি ঘরবাড়িতে তলাই যেত। জলাবদ্ধতা, নিষ্কাশন এবং সেচ, এই 3টি বিষয়কে আমরা গুরুত্ব দিয়েছি। এদিকে পিরোজপুরের শিকদার মল্লিক ইউনিয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগে প্রাণ ফিরে পাচ্ছে একাধিক মৃতপ্রায় খালগুলো। জমি, খাত, বই সব কিছুর জন্য সুবিধা পাইতেছি। এখন কাটার পরে খুব ভালোই হচ্ছে। বরগুনাতেও থেমে নেই বিশাল কর্মযজ্ঞ। পানি উন্নয়ন বোর্ড জেলায় 609টি খাল শনাক্ত করেছে। সরকারের খাল খনন ও সংস্কারের উদ্যোগে চলতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমাবে আশা ভুক্তভোগীদের। তবে নিশ্চিহ্ন হতে যাওয়া খাল উদ্ধারেরও দাবি বরিশালবাসীর। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অতিরিক্ত সচিব ডক্টর AKM অলিউল্লাহ নেতৃত্বে কমিটির বাকি 2 সদস্য হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর। বছরের শুরুতে কিছু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে মুস্তাফিজুর রহমানকে IPL-এর দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানায় BCB। ICC তাতে রাজি না হওয়ায় অন্তর্বর্তী সরকারের নির্দেশে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেয় BCB। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ভারতের অজুহাতে দেশের সংখ্যালঘু নির্যাতন করতে দেওয়া হবে না, হুঁশিয়ারি ধর্মমন্ত্রী। পশ্চিমবঙ্গ সরকারের কাঁটাতারে ভয় পায় না বাংলাদেশ, সীমান্তে সজাগ BGB। সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের রাজনৈতিক পরিচয় নয়, দেখতে হবে অপরাধী হিসেবে পুলিশকে নির্দেশ প্রধানমন্ত্রীর। নাশকতামূলক কর্মকাণ্ড রুখতে ভূমিকা রাখার আহ্বান। এবং হাম উপসর্গে আরও 6 শিশুর প্রাণহানি, টিকার মজুত না রেখে অন্তর্বর্তী সরকার কেনা বন্ধ করায় প্রকোপ। সতর্কতার পরও নড়েনি টনক, দ্রুত ব্যবস্থা নিয়ে আসছে নিয়ন্ত্রণে। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়, সঙ্গেই থাকুন সময়।